হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হবেন। প্রত্যেকটা জীবনের গল্পের ভিতরেও অনেক গল্প লুকিয়ে থাকে। কিছু কথা হয়তো বলা হয়, কিছুটা বলা হয়ে ওঠে না। অনেক সুন্দর জিনিস সাজিয়ে না রাখার ফলে অসুন্দর দেখায়, আবার অনেক অসুন্দর কম দামি জিনিস যদি সুন্দর করে সাজিয়ে রাখা হয়, সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, সেইটাও অনেক অমূল্য একটা সম্পদ হিসেবে দেখা যায়। আমার জীবনটা ঠিক সেই রকমই। অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারি বলে বা প্রেজেন্টেশনটা সুন্দর হয় বলে আপনাদের অনেকের কাছেই হয়তো মনে হয় যে আমার জীবনটা অনেক সুন্দর, কিন্তু কাছ থেকে দেখলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন বা কিছু কিছু গল্প হয়তো শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে আমার জীবনটা কতটা কঠিন। ভোরবেলা যখন শরীরটা বিছানাতে দিব, ঠিক তখনই মাঝে মাঝে আমার কানে আমার বাবার কান্না ভেসে আসে। যতই ক্লান্ত থাকি, বাবার কান্না শুনে যেন সবার আগে আমার বাবার কাছে আমার যেতে হবে, এরকম একটা মন মানসিকতা আমার সবসময় থাকে। আজকেও ঠিক তাই হয়েছে। শুনলাম বাবা কান্না করছে, সাথে সাথে গিয়ে দেখি বাবার পেটের পাইপটা খোলা ছিল, যেই কারণে বাবার পেটের যে খাবার যাওয়ার কথা ছিল সেই খাবারটা আমার বাবার পেটে না গিয়ে পুরো খাবার বিছানায় পড়ে বাবার জামা কাপড়, বাবার শরীর আর বিছানার বালিশ, তারপরে কাঁথা সব কিছু একদম ভিজে একাকার হয়ে গেছে। তখন ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতো। এমনিতেই সারাদিন আমি কাজ করে আমার শরীরটা ক্লান্ত, তার মধ্যে আমার জবও ছিল আজকে। রান্নাবান্না করেছি, বাসায় এসে সবাইকে খাইয়ে বিছানায় দিয়ে যখন যাব, ঠিক তখনই বাবার শরীর ভিজা। এই অবস্থায় তো আমি কোনোভাবেই বাবাকে যেইভাবে সেভাবে রেখে একটুও ঘুমাতে পারবো না। ঘুমাতে পারবো কি, আমি এইখান থেকে নড়তেই পারবো না বাবার কাছ থেকে, যতক্ষণ না পর্যন্ত আমি বাবাকে একদম পরিপাটি করে না দিব, তাকে শুকনা বিছানায় না শুতে দিব। আমার বাবাকে প্রথমে ভিজা জামা কাপড়গুলো গায়ে থেকে সরিয়ে দিয়ে আগে তাকে শুকনো ড্রেস পরিয়ে দিচ্ছি। তারপরে একে একে আমার বাবার বেডের সমস্ত কিছুই চেঞ্জ করে দিব। বাবার অনেকগুলো বেডশিট, তারপরে ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর আর বালিশের কাভার অনেকগুলো করে একসাথে রাখি, যাতে বাবা সবসময় ড্রাই বা শুকনা বিছানায় ঘুমাতে পারে। কেমন লাগে মা হিসেবে এটা কল্পনাও করতে যে আমার বাচ্চা ভিজা জায়গায় ঘুমায় থাকবে, তাই না? আর সেইখানে যদি বাচ্চা একটু অন্য বাচ্চাদের থেকে দুর্বল হয় বা বাচ্চা যদি স্ট্রাগল করে, সেই ক্ষেত্রে মা বাবারা বাচ্চার প্রতি সবসময় একটু বেশি সেন্সিটিভ হয়। আমি যে ধৈর্য ধরতে পারি এই ব্যাপারটা আমি জানতামই না, যতক্ষণ পর্যন্ত না আমি আদর মা হয়েছি। আর তার থেকেও বেশি আমি কতটা ধৈর্যশীল সেটা বুঝতে পারি এখন আস্তে আস্তে, এবং যখন থেকে জানতে পেরেছি যে আমার বাবাটা স্পেশাল নিডস চাইল্ড থাকবে বা অটিস্টিক থাকবে, যতদিন সে আমার সাথে থাকবে শারীরিকভাবে আর কি। আমি নিজেই মাঝে মাঝে অনেক অবাক হয়ে যাই যে এত ক্লান্ত লাগে আমার শরীরটা, তারপরও আমি কিভাবে করি, কি এইভাবে আমার ওর প্রতি এত ভালোবাসা আসে, আমি মাঝে মাঝে নিজেও বুঝি না। হ্যাঁ, সন্তানের জন্য তো মায়ের ভালোবাসা সবসময় থাকবে, কিন্তু আদ্রর প্রতি আমার শুধু ভালোবাসা না, আমার একটা মায়া, এবং এই মায়াটা শুধু আমার চোখের পানি আর কিচ্ছু না। ও যখন কষ্ট করে আমার শুধু মনে প্রাণে এইটাই থাকে যে আদ্র বুঝুক আমি ওর সাথে আছি, ওর যে কোনো কিছুতে আমি ওর জার্নিটা সহজ করার জন্য সব কিছু করবো। এবং ও যখন এরকম বমি করে, জামা কাপড় নষ্ট করে ফেলে বা পেটের পাইপ ফেটে যায়, এগুলোতে তো ওর কখনোই কোনো দোষ নেই এবং থাকবেও না, কারণ এইসবে তো ওর হাত নেই, ও নিজেই ভুক্তভোগী। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার রাগ হয় না কেন, গত 9 বছর 9.5 বছর ধরে সেম রুটিন, সেম জীবন, আমার কেন রাগ হয় না? পরে আবার চিন্তা করি যে রাগ এই
মুখটার দিকে তাকালে আবার রাগ, সেটা আবার কি? এই বাচ্চার সাথে আবার রাগ জিনিসটা কিভাবে যায়? আমার তো আরও মায়া চলে আসে। এমনিতেই কত মায়া আমার বাচ্চাটার প্রতি, আর ও যখন কষ্ট করে তখন যে কোথা থেকে এত মায়া ওর জন্য আসে। আল্লাহ যে ওর জন্য আমার পরাণটা ভর্তি কত মায়া দিয়ে দিয়েছেন। আমি বারবার ওকে আদর দেই, বিশেষ করে ও যখন এরকম পরিস্থিতিতে পড়ে। আমি ওকে বোঝাতে চাই যে তুমি একটু অসহায় না, তোমার মাম আছে, আমি আছি, বাবা আছে, আমরা সবাই তোমার এই জার্নিটা ইজি করে দিব, আমরা সবাই মিলে এই জার্নিটা পার করব। মানে আমার কত আদর ওর প্রতি আসে, মায়া আসে। ও তো আমার সন্তান এবং ও আমার জীবনের অনেক টুকু সময় আমার সাথে জার্নি করে এসেছে। ও আমার জীবনের একটা বড় অংশ। কত ছোট্ট সময় ওকে আমি পেয়েছি। এখন ওর 9.5 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আদ্রর জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক অনেক বলেন। আমি আদ্রকে অনেক ভালোবাসি। আদ্র অনেক লাকি আমাদের মতো প্যারেন্টস পেয়ে। আমরা অনেক লাকি ওর মতো একটা শান্ত, এত মায়া ভরা চেহারা একটা ছেলে পেয়ে। আলহামদুলিল্লাহ। ফাইনালি আমি আদ্রর সব কিছু একদম আবার সুন্দর করে গুছিয়ে দিয়ে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার ঔষধ দিয়ে রাতে। বাবা এখন ঘুমিয়ে যাবে। Spider-Man art? Yeah. Yeah? Yeah. You are the Spider-Man or Iron Man? No, 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 You don't know? no. Spider-Man or Iron Man? Papa, they're going. Hmm? Baba. Baba helping you? Yeah. Did you say thank you to Baba? Thank you, Papa. You're welcome, Baba. Okay, no, it doesn't. Huh? What's that? Let's go. এটা আছে তো। তো এখন যখন তুমি এটা প্রেস করবে Yeah. আর তুমি লুজ করবা না Namaste. এটা। Okay. No, no, no. Nice. দেখি আবার দেখ সুন্দরই তো বেরোয়। এখন কিন্তু আর এটা হারাবে না। লাইক করছো বাবি? Yeah. হুম। Like it? Yeah. নাইস। জাস্ট কয়েকদিন আগে আর্টদের ফেভারিট ক্যারেক্টার ছিল চিক্কি। মাই নেম ইজ চিক্কি, সেই চিক্কি। আর্ট বলতো তার নাম আর্ট না, চিক্কি। সেই চিক্কির কথা এখন ভুলে গেছে। এখন তার সবথেকে ফেভারিট ক্যারেক্টার হলো স্পাইডারম্যান। স্পাইডারম্যানের সব কিছু তার লাগবে। স্পাইডারম্যানের পাওয়ার, স্পাইডারম্যানের ড্রেস, স্পাইডারম্যান কীভাবে হাঁটাচলা করে, লাফঝাপ করে, সব কিছুই তার লাগবে। তাই তার বাবা স্পাইডারম্যানের ড্রেস তো আমি এনে দিয়েছিলাম। এখন স্পাইডারম্যানের পাওয়ার যে হাত থেকে বের হয় সেটা তার লাগবে। সেই জন্য এই টয়টা তার বাবা তাকে ওয়ালমার্ট থেকে কিনে এনে দিয়েছে। সে তো খুব খুশি স্পাইডারম্যানের পাওয়ার পেয়ে। বাচ্চারা যে কি মনে করে, আর 2 দিন পর পর তাদের সব পছন্দের ক্যারেক্টার চেঞ্জ হতে থাকে। ফাইনালি আমার বাবার বেডটা আমরা এনে দিয়েছিলাম তার নতুন রুমে। বাবার জন্য রুমটা তৈরি করে দিয়েছি যাতে করে বাবা একদম আরাম করে ঘুমাতে পারে। বাবার সব ইকুইপমেন্ট সব কিছু এক রুমের ভিতরে থাকে। আগেও ছিল সেটা আমাদের বেডরুমে, এবং সেই বেডরুমটাতে খুব বেশি একটা জায়গা ছিল না। এখন বাবার জন্য আলাদা করে বেডরুম হয়েছে, যেখানে বাবার যাবতীয় যা কিছু লাগবে সব কিছুই বাবাকে আস্তে আস্তে কিনে দিব। আর বাচ্চাদের জন্য কিছু করতে পারলে বাবা মা হিসেবে সেটা তো সবসময় অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে আমাদের আদ্রর জন্য আমরা কিছু করতে পারলে আরও বেশি ভালো লাগে, কারণ আদ্রর কখনোই তেমন কিছু প্রয়োজন হয় না। খেলনা থেকে শুরু করে এমনও না সে খুব পছন্দ করে জামা কাপড় কিনে। আমরাই টুকিটাকি যা জামা কাপড় কিনে দেই। আর খাবারের কথা তো
ওইটা একদমই বাদ। সে তো শুধু প্রোটিন শেক ছাড়া বা ভেরি স্পেসিফিক একটা ডায়েটের খাবার ছাড়া কোনো কিছুই সে খায় না। তো সেই জন্য আমরা আমার বাবার পেছনে তেমন কিছুই খরচ করতে পারি না যেটা আমরা পছন্দ করে করতে চাই। তো ফাইনালি একটা সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আমাদের লাইফে দিয়েছে যে আমার বাবার জন্য আমরা একটা ওর পার্সোনাল বেডরুম করে দিতে পারবো, যেটা আমার বাবা ডিজার্ভ করে। কারণ আলহামদুলিল্লাহ সে আর কয়েকদিন পরেই 10 বছর হয়ে যাবে। তো একটা 10 বছরের বাচ্চা তো চাইবে তার নিজের একটা রুম থাকুক। আর বাবার যেহেতু খিঁচুনির সমস্যাটা অনেক বেশি, আর অনেক সময় দেখা যায় ও বসে থাকলে খিঁচুনি উঠলে পড়ে যায়, সেই জন্য আমরা অনেক খুঁজে একটা বেড এনেছি যে বেডে কোনো কাঠ নেই, আর এমন একটা লেদার যে লেদারটা ক্লিন করা যাবে। ও যদি বমি করে তাহলে ওটা দাগ বসবে না এবং দাগটা শক্ত হবে না, বা বমিটা একদম শক্ত হয়ে যাবে না যে উঠাতে কষ্ট হবে, এরকম না। খুবই সুন্দর লেদারের ব্যাগটা হয়েছে আদ্রর। এই বেডটা আমরা প্রায় 3-4 মাস খোঁজাখুঁজির পরে পেয়েছি। আর ম্যাট্রেসটা ববস থেকে এনে দিয়েছি। ববসের ম্যাট্রেস আমাদের ভীষণ পছন্দ লাগে, আর এই ম্যাট্রেসে শুলে একদম ঘাম হয় না। যেহেতু আদ্র একটু ঘামে বেশি, ওর গরম লাগে, সেই জন্য ভাবলাম যে এই ম্যাট্রেসটাই আমার বাবার জন্য বেস্ট হবে। আর এই বেডটা তো এখন আদ্রর যতটা পছন্দ হয়েছে তার থেকেও বেশি আমার মনে হয় তার ভাই বোনদের বেশি পছন্দ হয়েছে। সেহের তো একাই এই বেডে উঠতে পারে, নামতে পারে। আর তো সব সময় বলে আমি ভাইজানের বেডরুমে যাব, ভাইজানের বেডে যাব। তো আস্তে আস্তে ওদেরকেও বেডরুমটা গুছিয়ে দিব, একটু সময় লাগবে। তবে আদ্রকে দিয়ে শুরু করেছি, যেহেতু আদ্র বড়, ভাইজান পাবে, তারপরে আর্ট পাবে, তারপরে সেহের পাবে, একে একে সবাইকেই গুছিয়ে দিব। আর এই যে এই বেডটা আগে যেটা ছিল এটা ফেলে দিব, কারণ এটা একদম ময়লা হয়ে গেছে, ভেঙে গেছে। যেহেতু আদ্র পা দিয়ে ব্যাং করে অনেক বেশি বেডের মধ্যে, আর এটা আইকিয়ার ছিল। আইকিয়ার যে কাঠের জিনিসগুলো হয় এগুলো তো খুবই ঠুনকো, পাতলা, আর একটু দামও কম হয়। তার মধ্যেও ভালো আমি মনে করি, কারণ এইখানে যে বাসাবাড়ি মুভ করতে গেলে হেভি ফার্নিচার অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই আইকিয়ার ফার্নিচারগুলো একদম বেস্ট ঘরে রাখার জন্য। বাবার বেড একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে, বাবার তো আবার খাবারের যেই মেশিনটা সেটা একদম বেডের পাশে রাখতে হয়। তো বেডের পাশে দিয়ে আবার নিচে আলাদা করে এক্সট্রা কার্পেট দিয়ে দিয়েছি, যাতে করে বাই চান্স তো বলা যায় না, অনেক সময় দুধ লিক হয়ে যায় বা পড়ে যায় কার্পেটে, সেজন্য আবার কার্পেটের উপর আলাদা করে কার্পেট দিয়ে দিয়েছি। আর আজকে রাতের বেলাতে আমরা পরোটা বানিয়েছিলাম, পরোটা আর ডিম ভাজা, যেটা মানুষ ব্রেকফাস্টে খায়, সেইটাই আজকে আমাদের রাতের ডিনার ছিল। আমি যখন রুটি, লুচি বা যে কোনো জিনিস বানাই, বেলাবেলির কাজ করি, তখনই আর্ট চলে আসে আমাকে হেল্প করতে। আর ভীষণ পছন্দ করে রান্নাঘরে আমার সাথে কাজ করতে বা আমি কি রান্না করছি সেটা দেখতে। এই যে আমিও আর্টকে একটু একটু বলি যে এটা এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, যাতে আর্টও জানে বা শিখে। আসলে এখনকার যুগে বা সবসময়ই, বিশেষ করে এখন তো আরও বেশি, সবারই রান্না বান্না জানার প্রয়োজনটা অনেক বেশি। কেউ কারোর উপরে একদমই ডিপেন্ড হওয়া উচিত না। নিজেরটা নিজে জানা এবং শেখা অনেক বেশি জরুরি। আর এই 2টা রুটি ছোট ছোট সে নিজে কিন্তু বেলুন দিয়ে বানিয়েছে, আমি ছোট ময়ান করে দিয়েছিলাম। করে এখন আমরা আমার বাবাকে গোসল করিয়ে দিব। আমার বাবার বেডরুমের সাথে কিন্তু একটা বাথরুমও দিয়েছি, আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এটা টিভি এনে দিয়েছি বাবাকে, 55 ইঞ্চির একটা টিভি। আমার বাবার বেডের পাশে তো সবসময় টিভি থাকে, কারণ সে ঘুম থেকে উঠে টিভি দেখে। আবার অনেক সময় এমন হয় বাবার শরীরটা অনেক বেশি খারাপ থাকে, বেডরুমের থেকে লিভিং রুমে যেতে পারে না, বা অনেক সময় নেই না, যাতে ফ্লোর থেকে ঠান্ডাটা না ওঠে। কারণ বাবাকে তো সোফায় বা ম্যাট্রেসে রাখা যায় না যদি বাউন্ডারি না থাকে ম্যাট্রেসে, বা বেড না থাকে। কারণ খিঁচুনি উঠে হঠাৎ করে এত উঁচু থেকে যদি ফ্লোরে পড়ে তাহলে উল্টো আরও ব্যথা পাবে। তো এর জন্য অনেক সাবধানতার সাথে রাখতে হয়। আর দেখবেন যে বাবা যে বেডগুলো ব্যবহার করে এগুলাতে চারিদিকে বর্ডার থাকে, যাতে করে ও না পড়ে যায়।
তো সেই জন্য টিভিটা বাবার একদম রুমে মাস্ট থাকতেই হবে। আর এতদিন বাবার টিভিটা অনেক বেশি ছোট ছিল, যেহেতু আমাদের বেডরুমটাও ছোট। তো বাবা অনেক কাছে গিয়ে তারপরে টিভি দেখতো কষ্ট করে। ফাইনালি এখন আমার বাবা বেডের থেকে বসে দূরের থেকে সুন্দর করে টিভি দেখতে পারবে। আর এই যে আমার মাম্মা, ও মাশা বিয়ার এত পছন্দ করে, মাশা বিয়ার হলে আর তার কিছুই লাগে না। এই যে মন ভালো থাকলে আর পেট যদি ভরা থাকে, সে সুন্দর করে একা বসে বসে মাশা অ্যান্ড দ্য বিয়ার দেখে। এটা আরদের থেকে পেয়েছে। আর্দ হলো মাশা বিয়ার অনেক পছন্দ করতো, তার যখন 2 বছর বয়স ছিল তখন। তো আর্ট দেখতো, তার সাথে সাথে মাম্মাও শুরু করেছে মাশা বিয়ার দেখা। এখন শেহেরের অনেক বেশি পছন্দ মাশা অ্যান্ড দ্য বিয়ার। আমরা ঘরে মজা করে বলি শেহের হলো মাশা, কারণ একদম মাশার মতোই বিহেভ করে, চঞ্চল আর রেগে যায় শুধু কথায় কথায়। আর আর শেহেরের 2 ভাই হলো বিয়ার, মাশার বিয়ার হলো তার 2 ভাই। মাশা অ্যান্ড দ্য বিয়ারে একটা বিয়ার, আর শেহের মাশার জীবনে হলো 2টা বিয়ার, তার 2টা কেয়ারিং লাভিং ব্রাদার। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে শেহেরের মনে হয় যে ভাইজান এই বালিশ দিয়ে খেলছে, না জানি এই বালিশের মধ্যে কি আছে। তাই সে গিয়ে মাঝে মাঝে এই বালিশটা নিতে চায়। আর্দ্র চেয়েছে এরকম যখন ছোট ছিল তখন। আর্দ্র তো তার জান চাইলে জান দিয়ে দিবে, কিন্তু বালিশ তো সে কাউকে দিবে না। আর্দ্র যে কত ফাইট করে তার বালিশের জন্য, মানে বালিশটাকে তার নিজের কাছে রাখার জন্য, এইটা যদি নিজের চোখে না দেখা হয় একদমই বিশ্বাস করতে পারবেন না যে আর্দ্র এই বালিশটা দিবে না বলে সে কি কি করে শেহেরের সাথে। শুধু আর্দ আর শেহের না, আমাদের এইখানে যত পরিচিত মানুষ আছে তাদের এইরকম বয়সী বাচ্চারা সবাই আর্দ্রর বালিশের প্রতি একটা আকর্ষণ থাকে। সবাই হয়তো মনে করে যে এই বালিশ দিয়ে একটা মানুষ এত আরাম করে কিভাবে খেলতে পারে, কি আছে এই বালিশের মধ্যে। তো সবাই একবার হলেও এই বালিশ নিয়ে আদ্রর সাথে কাড়াকাড়ি করে। এইটা অনেক অনেক কিউট। শেহের তো মাঝে মাঝে অনেক রেগে যায় যখন বালিশ নিয়ে যুদ্ধ করে ভাইজানের সাথে পারে না। এই যে আদ্র হাসতেছে, এই মুহূর্তটা আল্লাহ এত সুইট। আদ্রর যে ফিলিংস, মানে আদ্রর ফিলিংস অনেক স্ট্রং, ওর ইমোশনগুলা অনেক স্ট্রং, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওর ইমোশন। বুঝতে পারলে অনেক সহজ, না বুঝতে পারলে অনেক কঠিন। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আদ্রর ইমোশনগুলা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারি। এই যে আদ্র বোনকে যে হারিয়ে দিয়েছে, ওর যে একটা বিজয়ের হাসি, এই হাসিটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই যে শেহের এখনও সেই বালিশের জন্য যুদ্ধ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হ্যালোউইনের দিন 30শে অক্টোবর আমার বাসায় ঘরবাড়ি একদম পুরোপুরিভাবে হয়ে যাওয়ার পরে এখানেই আমার খুব ক্লোজ 2টা ফ্যামিলি ফ্রেন্ড, তাদেরকে ডেকেছিলাম আমাদের ঘরের কাজ শেষ হবার পরে কেমন লাগছে নতুন ঘর দেখতে, সেই জন্য। কারণ তারা সব সময় ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে আমাদের ঘরের কাজ কতটুকু হলো, কিভাবে কি। তো ভাবলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আমি চিতই পিঠা বানাতে পারি এখন, সবাইকে চিতই পিঠা কেননা বানিয়ে খাওয়াই। চিতই পিঠার সাথে হালকা করে আমি একটু বিরিয়ানি আর সালাদ করেছি। আমি জানি সবাই চিতই পিঠা খেলে আর একটু বিরিয়ানি খেতে চাবে না, বা রাতে ডিনারে ভাত তো একদমই খেতে চাবে না, তাই হালকা একটু বিরিয়ানি করে ফেলেছি যে 1 ডিশ একটু প্লেটে নিয়ে খেয়ে নিবে হয়তো। আজকে অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছিল, আর হ্যালোউইনে তো এখানে সবাই ড্রেস পরে ক্যান্ডি নিতে আসে। আমাদের আশেপাশে সব বাসায় ক্যান্ডি দেয়, তো আমরা ভাবলাম যে আমরাও ক্যান্ডি দেই আর দেখবে সবার সাথে, খুশি হবে। প্রত্যেকটা বাচ্চা আসবে, কলিং বেল দিবে, আর এর মধ্যে আমাদের বাসায় আবার গেস্টও আসতেছে। তো সব কিছু মিলিয়ে আর্টকে যে স্পাইডারম্যান ড্রেসটা আনিয়ে দিয়েছিলাম সেটা পরিয়ে দিলাম, আর আর্টদের বাবা আর্টকে একটা স্পাইডারম্যানের মাস্কও কিনে দিয়েছে। তো আর্ট তো চঞ্চল মানুষ, সে একটুখানি সময় পরার পরে একদম বিরক্ত হয়ে গেছে, আর এই ড্রেস পরবে না, মাস্ক রাখবে না, হাতে স্পাইডারম্যানের যে পাওয়ার আসে বের হয় সেটা সে পরবে না। তো সব কিছু মিলিয়ে
একটা হযবরল সিচুয়েশন হয়ে যায় বাচ্চাদের যদি কিছু ড্রেস স্পেসিফিকলি পরানোর থাকে, কারণ তাদের মুড যে কখন চেঞ্জ হয় এটা বোঝা যায় না। আর আমাদের খুব ক্লোজ কয়েকটা নেইবারের বাসায় গিয়েছিল ক্যান্ডি আনতে। এত ঠান্ডার ভিতরে আসলে হেঁটে ক্যান্ডি তোলাটা অনেক কষ্টের ব্যাপার, কারণ যেই পরিমাণে বাতাস, এই বাতাসটা একবার যদি কোনোভাবে বাচ্চার বুকে বসে যায় এই ঠান্ডা কমার নাম আর নিবে না। ফাইনালি এই যে আর ক্যান্ডি নিয়ে এসেছে আর আমাকে দেখাচ্ছে। ইয়েরা রওনা দিছে জোর ভাইয়েরা 45 মিনিটে আসবে। পিজাটা অর্ডার দিয়ে দাও, আর নাহলে পাপারে নিয়ে যাও, পিজা নিয়ে আসো। ওকে। আসো ভিতরে এক অর্ডার দিয়ে আসি আমরা। অর্ডার দিয়ে তারপর How many candies you got? So many? Show me, Papa. Show me. Yeah. Show me. Happy Halloween! Teddy. And you are the Spider-Man? No. No. Then you are the Chicky? No. তাহলে কি? Nothing. You are Iron Man? Nothing working? Yeah, nothing working. Oh. তোমার আছে তো? No. তুমি Iron Man? No. No Iron Man? Yeah. Are you Iron? No. No Iron? No. খাবার দাবার খেয়ে সবাই চলে যাওয়ার পরেই বাবাকে গোসল করাতে নিয়ে চলে এসেছি। এই যে বাবার রুম, আর রুমের সাথেই হলো বাবার জন্য বাথরুম। এই বাথরুমটা আমাদের সবার হলেও স্পেসিফিকলি এই বাথরুমটা আদ্রর জন্যই করা হয়েছে, বা আদ্রর কথা মাথায় রেখেই। কারণ অনেক সময় না আদ্র গোসলের সময়ও খিঁচুনি হয়ে যায়। এরকম অনেকবার হয়েছে যে ও বাথটাবের মধ্যে পড়ে গিয়েছে বা পড়ার উপক্রম হয়েছে, এর মধ্যে আমরা ধরে ফেলেছি। কিন্তু এতদিন ধরতে পেরেছি বলে যে সব সময় পারবো এমন তো কথা নাই। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তাই অ্যাক্সিডেন্টের আগেই যাতে আমরা ব্যবস্থা নেই সেই ব্যাপারে আমরা সবসময় অনেক সচেতন। ভাবলাম যে একদম স্ট্যান্ড শাওয়ারই করে দিই, এইখানে চেয়ার দিয়ে সুন্দর করে বাবাকে আরাম করে গোসল করানো যাবে, এতে বাবার কোনো রিস্কও থাকবে না আর আমাদেরও ভাল লাগবে। যেহেতু বাথরুমটা একদমই নতুন, ওইভাবে তেমন করে গুছানো হয়নি, বাথরুমের জন্য আরও অনেক জিনিসপত্র আনতে হবে, নতুন পাপোশ, আরও অনেক অনেক কিছু। একটা সংসারে কি না লাগে, কোনটা রেখে কোনটার কথা বলবো।